ভারতের হয়ে খেলতে যাওয়ার অভিজ্ঞতাটা কিরকম ছিল? তো সমস্ত দেশকে পিছনে ফেলে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে গোল্ড মেডেল যেটা বর্ষা বেরা পেয়েছিল, তীরের আঘাত কিন্তু আমার মা শুনে চাই। শুধু মানুষকে একটা কথাই বলবো, দর্শকদেরকে, তোমরা আমার পাশে থাকো, আমাকে আশীর্বাদ করো যেন এইভাবেই আমি আগাতে পারি, আর এইভাবে শুধু আমি না, যেন সবাই আগাতে পারে। তো আমরা এমন একজনের সাথে আজকে পরিচয় করাবো হাওড়ার মাটি এবং উদয়নারায়ণপুর এই প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসে একটি মেয়ের গল্প, বর্ষা বেরা আমাদের সামনে আছে। তো বর্ষা বেরার সঙ্গে পরিচয় আমরা করিয়ে দেবো। আমরা বর্ষা বেরাকে এই আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি বলি নমস্কার, আমার নাম বর্ষা বেরা, আমি একজন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট জোয়াতে। তো প্রথম যখন প্রতিযোগিতায় অংশ নেন তখন আপনার অনুভূতি কিরকম ছিল? প্রথম যেদিনে মানে যে ট্রফিটা আমি শুরুতেই দেখালাম প্রথম, ওইটা আমার যোগাসনের প্রথম ট্রফি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথম স্টেজ উঠে মানে সবার দিকে আগে তাকিয়েছিলাম, মানে কি করব না করব কিছু, মানে অতটা তখন আমি মানে জ্ঞান অবস্থা সেরকম নয়, মানে বুঝতে পেরেছি। তখন নার্ভাস টাইপের, তখন বয়স 3-4 বছর ওরকম হবে, মাত্র 3। হ্যাঁ 3-4 ওরকম হবে, মানে প্রথম স্টেজে ওঠা, মানে হয় না বাচ্চা যখন স্টেজে ওঠে একটা আলাদাই একটা মানে ভয় কাজ করে মনের ভেতরে, আমার ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছিল। এই সেই 3 বছর বয়স থেকে আজকে কত বছর বয়স? এখন আমার 17। তো 3 থেকে 17, এই 14 বছরের যে স্ট্রাগল, সেই সময়টা কিরকম ছিল যদি ছোট্ট করে সংক্ষেপে একটু। যখন আমার বয়স 3 বছর তখন থেকে আমি যোগাসনটাকে নিয়ে মানে ভালোবেসেছিলাম, যোগাসনের প্রতি আমার মানে সেখানের মধ্যে আলাদা একটা ভালোবাসা জন্মেছিল যোগাসনের প্রতি। অনেক ছোটোখাটো অনেক কম্পিটিশন করেছি, আস্তে আস্তে কম্পিটিশনের ধাপে পা দিচ্ছি, অনেক মানুষের অনেক কথা শুনেছি, মানে অনেক মানুষ টেনে ফেলার জন্য একটা আকর্ষণ করেছিল, অনেক মানে নিচে নেমেও গেছিলাম, মা আমাকে এই ধাপটা তুলেছিল। আচ্ছা আচ্ছা। মা, তারপর মাকেও অনেক কথা শুনতে হয়েছিল, মানে পাড়ার লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে, ছোট বড় অনেক কথা, যে মেয়েকে নাচ ব্যায়াম শেখাচ্ছিস, মেয়ে কি ভালো রাস্তার দিকে যাচ্ছে খারাপ রাস্তার দিকে চলে যাচ্ছে। গ্রাম্য এলাকায় থাকলে লোকের কুমন্ত্র শুনতে হবে, যেটা হয়ে থাকে শুনতে হচ্ছে। একদিন সেরকম নাচের ডান্স করে যখন আমি ফিরছিলাম তখন রাতেবেলা লোকগুলো বলছে, হে মেয়েকে এত রাতেবেলা ডান্স করে নিয়ে আসিস, খারাপ মন্তব্য এরকম লটায়, মানে টোনটিটকারি যেরকম বলে, শুধু আমাকে না আমার মাকেও। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে তোমার জীবনে এমন কিছু মুহূর্ত যেটা তোমার ক্যারিয়ারকে পরিবর্তন করে দিয়েছে? জীবনে ধাক্কা অনেক খেয়েছি, মানে সেখান থেকে শেখা হয়েছে অনেক কিছু। হ্যাঁ অনেক কিছু। বলি যখন আমি স্কুলে গেছিলাম, স্কুলে মানে একটা কম্পিটিশন হলে না, বন্ধু বান্ধবকে দিয়ে ম্যাডামদেরকে গিয়ে বলতাম যে জানিস আজকে আমি ফার্স্ট হয়েছি, এই হয়েছি। তো সেখান থেকে আমার একটা বন্ধু বলেছিল যে মানে অন্যকে দিয়ে মানে বলেছিল যে তুই কি পারবি এরকম হতে, তোর কোনো মানে নিয়ে এরকম একটা বলেছিল আমাকে। তো সেখান থেকে একটা ধাক্কাকে আমি বলেছিলাম না ও পেরেছে মানে আমাকেও পারতে হবে, এটা জেদ জন্মেছিল। ভারতের হয়ে খেলতে যাওয়ার অভিজ্ঞতাটা কিরকম ছিল এবং সেটা কোন সালে ছিল? 2025 থাইল্যান্ডে যখন ইন্ডিয়ার বাইরে যাই আমি। হ্যাঁ সেটা আমি খবরে দেখেছিলাম। সেটা বুঝতে একদিকে ভয়ও কাজ করছিল, একদিকে আনন্দ হচ্ছিল, একদিকে টেনশনও হচ্ছিল। একদিকে ভয়টা কাজ করছে যে দেশে এত মানে অল ইন্ডিয়া থেকে সব যাচ্ছে খেলতে ওখানে, সেখানে আমি সিলেকশন হয়েছি, একটা আনন্দ। কত দেশ গিয়েছিল টোটাল? তো সমস্ত দেশকে পিছনে ফেলে আমি আমার দেশকে এগিয়ে নিয়ে গেছি এবং দেশের ওই যে 4টে গোল্ড মেডেল নিয়ে আসতে পেরেছি, এর চেয়ে আর বড় কিচ্ছু হতে পারে না। ওই 4টে গোল্ড মেডেল কি সামনে রাখা আছে? হ্যাঁ সামনেই রাখা আছে। আচ্ছা, ওটা যদি একটু দর্শকদের দেখানো যায়, তুলে কোনটা আছে দেখি। দেখো ধরো, এই যে 4টে। আচ্ছা, এই 4টে ট্র্যাডিশনাল, আর্টিস্টিক, রোম মালকাম আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড। আচ্ছা, এগুলো হচ্ছে থাইল্যান্ডে গিয়ে 2025-এ। হ্যাঁ, দর্শকরা দেখতেই পাচ্ছেন না, এগুলো বর্ষা বেরার প্রাপ্তি 2025-এ যেগুলো পেয়েছে। তো সামনে এগুলো আমরা রেখেছি দর্শকদের দেখানোর জন্য। ঠিক আছে, আমরা রেখেছি। ফার্স্ট জার্নি ছিল আমার আসামে গিয়ে আমি এটা জীবনে প্রথম গোল্ড মেডেল, সেটা হচ্ছে আসাম করিমগঞ্জ থেকে 2024 সালে প্রথম গোল্ড মেডেল যেটা বর্ষা বেরা পেয়েছিল। তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপর নেপালটা দেখি। নেপালটা ওখানে আছে। আচ্ছা, ওটা আমরা শেষে দর্শকদের দেখাবো। আচ্ছা, আপনার জীবনের সব থেকে বড় সাফল্য কোনটাকে মনে করছেন এখনো পর্যন্ত? থাইল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু অন্য দিকে চলে যাবো। এই পথ চলায় কি কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, যে কোনো কঠিন মুহূর্ত এসে গেছে, খুব লড়াই করতে হয়েছে সেই সময়? যদি একটা কথা বলবো, যদি লড়াইয়ের কথাটা তুমি তুললে, তাহলে আমি একটা কথা বলবো, আমার গায়ে কখনো আজ আসতে দেয়নি আমার মা এবং আমার কোচ। বাহ।
কারণ যা পরিস্থিতি হয়েছে, যেরকম লোকের কথা শুনতে হয়েছে, যেরকম তীর মেরেছে লোকেরা, সেই তীরের আঘাত কিন্তু আমার মা সহ্য মানে করেছে। ঢালের মতো কাজ করেছে মা, ঢালের মতো কাজ করে, মানে ওই আঘাত আমাকে সহ্য করতে দেয়নি। বুঝতে পেরেছি। আচ্ছা, একজন যোগাসন খেলোয়াড় হিসাবে জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটাকে মনে করেন? হ্যাঁ, যেগুলো আমি এতক্ষণ বললাম সেগুলো সবই চ্যালেঞ্জ। মানে সবের লোকের অনেক কথা, অনেক কুমন্তর, এইগুলোই চ্যালেঞ্জ। যে না, ওদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছি, আজ তোমরা যে কথাগুলো বলতে, আমাকে খারাপ কুমন্ত দিতে, শুধু আমাকে না, আমার মাকেও, আমার মামাকেও, বলি আমার বাপির কানেও ফুসমন্ত যেটা দিত, তো আমি দেখিয়ে দিয়েছি যে তোমাদের কথা ভুল ছিল। আজ আমি এই জায়গায় আসি শুধু মা, কোচ এবং পাপা। একদম একদম। আচ্ছা, যখন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো কিন্তু সেখানে ভালো ফলাফল আসলো না, সেই সময়টা নিজেকে কিভাবে শক্ত হাতে মানে বোঝাতে বা মনকে বোঝাতে না পারবো, বা এটা কোনো হেরে যাওয়া নয়, একটা হেরে যাওয়া মানে জীবনে হেরে যাওয়া নয়, পরেরটা আমার চেষ্টা করতে হবে, এরকম কি করে বোঝাতে নিজেকে? যখন কম্পিটিশনে যাই তখন মানে প্র্যাকটিস করতাম, সব করতাম, তো সেই মুহূর্তটা গিয়ে যদি আমার একটা হাত বা হ্যান্ডস্ট্যান্ড যখন আমি করতাম, সেই যে একটা হাত এরকম থেকে বা এরকম হয়ে যেত, তখনই ডিসব্যালেন্স হয়ে যেত। আচ্ছা, ওই ডিসব্যালেন্স হয়ে যেত যখন আমি ড্রপ হয়ে যেতাম, তখনই না একটা মানে কষ্ট হতো। বা কি বলি, এরকম হয়েছিল যে কিছু আগে আমি পজিশনে পেয়েছি, বা সেখান থেকে আমার র্যাঙ্ক হয়েছে সেকেন্ড বা থার্ড, কি ফার্স্ট আমার র্যাঙ্ক হয়েছে, সেখান থেকে আমাকে পুরো নামিয়ে দিল পুরো ফিফথে। আচ্ছা আচ্ছা। এরকম যখন হতো তখন মানে মা তো বলতো যে তোর ভুল, তুই ভালো করে প্র্যাকটিস করে নি। অবশ্যই আমার ভুল, কারণ আমি দেখবো না যে কার ভুল, আমি দেখবো আমার ভুল। হ্যাঁ, আমার ভুল। আমি সেটাকে আয়না দেখে, বা ওরা যেটা করছে, পাশে জন যেটা করছে তাদের ভিডিও মা করতো, আমি নিয়ে এসে আয়না দেখে দেখে আমি দেখতাম যে আমার কোন পশ্চারটা ভুল আছে, আমার বডির কোন মানে জায়গাটা বেঁকে আছে। আচ্ছা আচ্ছা। আয়না দেখে দেখে প্র্যাকটিস করে 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 আমরা অনেকটা ডিস্ট্রিক্টে এই গেছিলাম। জিনিসটা অনেকটা দেখেছিলাম দঙ্গল সিনেমাতে, যখন ওর ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছিল যে ওর মেয়ের ভুল কোথায় হচ্ছে। হ্যাঁ, তো অনেকটা আমার সেই কথা মনে পড়ে গেল। তো তাহলে আমি যদি এখন ওদেরকে বলতে যে না আমার ব্যায়ামটা ঠিক হয়েছে, আপনাদের জাজমেন্টটা ভুল হয়েছে, তখন ঘুরে বলবে তোমার ব্যায়ামটাই ভুল হয়েছে। আমার তর্ক করে লাভ কি? আমি নিজেকে পরিবর্তন করি। বুঝতে পেরেছি। তাহলে এরকম করতে করতে আমি যাই ডিস্ট্রিক্ট খেলাতে, সেখানে আমি আর বিভাগে প্রথম স্থান অধিকার করি। তারপর আমার গোল্ড মেডেল হয় আসাম করিমগঞ্জ, যেটা আমি দেখালাম একটু আগে দর্শকদের দেখানো হয়েছে। আচ্ছা, আজকের এই ব্যস্ত জীবন, মানে মানুষ যে পরিমাণে ব্যস্ত, ফোন, সোশ্যাল মিডিয়া, মানে বন্ধু বান্ধব, এটা ওটা নানা কারণে লোক যে এত ব্যস্ত, এই ব্যস্ততার সময়ে মানে যোগব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আমি বলবো মানে সোশ্যাল মিডিয়াতে থাকুক না, অসুবিধা নেই, কিন্তু সকালবেলার টাইমটাতে মানে ফার্স্ট মর্নিংয়ে উঠে একটু যোগাসনটা করুক, সুস্থ মানে শরীরকে সুস্থও রাখতে পারবে, মাইন্ডও ফ্রেশ হবে। মানে যেটা সকালবেলা উঠলে একটা যে মানে আলসি একটা ভাব থাকে শরীরের মধ্যে, সবারই সেই জিনিসটা বলবো মর্নিংয়ে উঠে যখন ওই আসনগুলো করে একটু সূর্যের দিকে তাকিয়ে একটু প্রাণায়াম করলে আমি মনে করি একটু ফিট থাকবে। এবং দেখছি আজকালকার বাচ্চারাও ফোনে আসক্ত হয়ে পড়ছে। আগে কি হতো, মানে মা যখন ঘুমিয়ে পড়তো লুকিয়ে লুকিয়ে খেলতে চলে যেতাম, যে মা জানতে পারলে মারবে, আমি লুকিয়ে লুকিয়ে যাই। আচ্ছা, নতুন প্রজন্ম কেন যোগব্যায়ামের দিকে আসা উচিত? নতুন প্রজন্মকে যোগব্যায়ামের দিকে কেন আসা উচিত? আসতে হয় না, তারা আসুক। কারণ কি, আজকালকার বাচ্চারা খুবই মানে মানে কেউ ফ্যাট হয়ে যাচ্ছে, কেউ রিচ খাবার খাচ্ছে, কেউ মানে এখন বলতে গেলে খাবার বলতে গেলে বিরিয়ানি, চাউমিন, এগ রোল, এইগুলো একটু ফাস্ট ফুড খুবই খাচ্ছে। তো তাদেরকে বলবো, বাচ্চাদেরকে মানে বিশেষ করে বাচ্চাদের এবং যারা আছে আমার সিনিয়র জুনিয়র, মানে যোগাসনটা বাধ্যতামূলক, একটু হলেও করুক। মানে শরীর চর্চা হচ্ছেই, প্লাস তো এখান থেকে কিছু জীবনের বড় জায়গায় যদি অ্যাচিভ করতে যেতে পারবে। একদম। আর দেখো ডাক্তার দেখাতে গেলেও বলছে, ডাক্তাররাই নিজেরা বলছে যে একটু যোগাসন করো। মানে কিছু কিছু রোগ আছে এমন যেগুলো মানে যোগাসন ছাড়া উপায় নেই। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কিন্তু ভেজাল আছে। একদম একদম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যে খাবারগুলো খাচ্ছি সেগুলো ভেজাল আছে। এবং তারপর আমি বলবো যে একটু যোগাসনটা একটু হলেও করুক, মানে আধা ঘন্টা একটু দৌড়াক, একটু লাফ দড়িতেও কিন্তু ব্যায়াম আছে, একটু করুক। একদম মানে এতে টাচে, মানে জীবনে এতে যদি নাও আসে, সে যদি কোনো পার্টিসিপেট নাও করে, সে যেন প্রতিদিন মানে এই রেওয়াজটা রাখে যে আমি ব্যায়ামটা করব সুস্থ থাকার জন্য। একদমই। আচ্ছা, প্রতিদিন অনুশীলনের মানে সময় রুটিনটা কিরকম আছে আমার? হ্যাঁ, কিরকম মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে কোন কোন টাইমে? যোগাসনের টাইম হচ্ছে সকাল একদম মর্নিং এ, আর হালকা টাইমটা ওই 6টা 6:30 ওরকম। আর সন্ধ্যে ঠিক সূর্য যখন মানে যাবে, ঠিক সন্ধ্যের মধ্যে তখন একটু গরম। কতক্ষণ মানে টাইমটা কতক্ষণ ডিউরেশন? 6টা থেকে 7টা, 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা, বাহ,
আচ্ছা, সেই সময় কি মানে এসির মধ্যে কি পাখার মধ্যে এটা বাদে নাকি ঘাম ঝরানোটা জরুরি? ঘাম ঝরানোটা জরুরি। এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই জিমে যায়, ঘাম আমরা ঝরানোটা দেখেছি জরুরি। মানে এসি জিম করে দিল এসি, না, না, সেখানে না। কিভাবে মানে হচ্ছে আমি একটু তো মানে বুঝতে পারি না। যখন কাজটা করছে, করার পর যখন এসির হাওয়া খাচ্ছে, পাখার হাওয়া করছে, তখন না শরীরটা একটু মানে অলস টাইপের অলস হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে। মানে আমাকে এমন করতে হবে যেই খাটলাম, যেই খাটুনিটা হলো সেটা যেন আমার শরীরে যেন ছাপ থাকে, পড়ে, ছাপ যে হ্যাঁ, পড়ে। বুঝতে আমি এটা পেরেছি। করছি, এটা আমি মানে কমানোর জন্যই করছি, বা কমানোর জন্য ফ্যাটটা করছি, হয়ে গেছে, হ্যাঁ। আমি সেটা কমানোর জন্য করছি। এই সময় গিয়ে যদি আমি এসি তলায় গিয়ে শুয়ে পড়ি, জিনিসটা মানে আরো চেপে ধরবে। একদম একদম। আচ্ছা, এবারে খুব গুরুত্বপূর্ণ কটা কোশ্চেনে মানে প্রথমে তো আমরা চলে যাবো র্যাপিড ফায়ার টাইপের। তো এক কথায় নিজেকে কিভাবে পরিচয় দেবেন? এক কথা বলতে তো আমি এখন পরিচয় দেবো, আমি একজন ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। আচ্ছা আচ্ছা। প্রিয় যোগাসন, সব থেকে মানে ভালো লাগে নিজেকে যোগাসন কোনটা? থেকে প্রিয় আসন বলতে হ্যান্ডস্ট্যান্ডের ওপরে, মানে হ্যান্ডস্ট্যান্ডে গরুরা, হ্যান্ডস্ট্যান্ডে বেসিক, হ্যান্ডস্ট্যান্ডে মানে যেগুলো সব হাতের উপর, হাতের হাতের ব্যালেন্স। উপর, আচ্ছা হাতের ব্যালেন্স। না মানুষের ভালোবাসা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? যদি বলি মানুষের ভালোবাসা, কারণ মানুষের ভালোবাসা না থাকলে হয়তো এই জায়গায় আসাটা আর পক্ষে সম্ভব না। আর এত মানুষ যে এখন রাস্তায় বেরোলে কি হচ্ছে, মানুষ ছবি তুলতে আসছে, এই যে এই আকর্ষণটাই কি সব থেকে বড় পাওয়া। মানে সামথিং এই কালকেই আমি বাজারে গেছিলাম কাকাইয়ের সাথে, তো মানে খাবার কিনতে গেছিলাম, মানে অনেকদিন তো সেদ্ধ খাচ্ছি না, একটু ফাস্টফুড খেতে ইচ্ছা করেছে, গেছি কাকাইয়ের সাথে। সেখানে যে রেস্টুরেন্টে যা ভিড় করে দাঁড়িয়েছিল আমাকে, এটাই আর কি মানে চাই। শুধু মানুষকে একটা কথাই বলবো দর্শকদেরকে, তোমরা আমার পাশে থাকো, আমাকে আশীর্বাদ করো, যেন এইভাবেই আমি আগাতে পারি, আর এইভাবে শুধু আমি না, যেন সবাই আগাতে পারে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বর্ষা বেরা আমাদেরকে এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে এবং খুব সুন্দরভাবে বলেছে, এবং আমরা মানে সবসময় প্রার্থনা করব যে সে যেন অনেক বড় তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো এতক্ষণ আমরা কথা বলেছি, যেই কথার মাধ্যমে যাদের নাম মানে উঠে এসেছে আমরা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। বর্ষা বেরার মা এবং মামা আমরা ডেকে নেবো, যদি মাসিমা থাকেন একটু সামনে আসবেন। সুবল সখা দেড়ে, যেটা বর্ষা বেরার কোচ এবং মামা। তো আপনারা এতক্ষণ শুনেছেন এনার অবদান, তো আমরা ওনার মুখ থেকেও কিছু শুনে নেবো। এই যে বর্ষা বেরার যে প্রাপ্তি, এই যে সাফল্যের পেছনে উনি যে কাজ করেছেন, নিরলসভাবে কাজ করেছেন, ওনার থেকে আমরা সংক্ষেপে কিছু শুনে নেবো। আপনি যদি কিছু। অ্যাজ এ টিচার হিসাবে যদি আমার ব্যক্তিগত মতামত বলা হয় বর্ষার এই সাফল্যের পিছনে, তাহলে জাস্ট বলবো যে শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন তাদের কাজ হলো পথ দেখানো, তাই না? এবার সেই পথে চলাটা সম্পূর্ণ সেই ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করছে যাকে সে পথটা দেখাচ্ছে। সবসময় সবাই দুটো করে অপশান দিয়ে রাখে, একটা ফুলের পথ, একটা কাঁটার পথ। কে কোন পথটা বেছে নেবে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। এবার আমি ওকে জাস্ট পথ দেখিয়েছি যে তুমি এই পথে চলো, তোমার জীবনে সাকসেস আসবে। এবার ও সেই পথে চলেছে, স্ট্রাগল করেছে, তবে আজকে গিয়ে ওই জায়গায় দাঁড়িয়েছে। এরকম নয় যে আমি ওকে দাঁড় করিয়ে দিয়েছি, এরকম কখনোই না। কোনো টিচারই এটা বলাটা ভুল যে আমি ওকে তৈরি করেছি। কখনো কোনো টিচার কাউকে তৈরি করে না, তৈরি সে নিজের থেকে হয়। টিচারের কাজ হলো শুধুমাত্র পথ দেখানো। এটা অবশ্যই এটা আমি করেছি, যে আমি ওকে জাস্ট পথটা দেখিয়েছি। ওর তৈরি হওয়াটা, ওর সাফল্যটা সম্পূর্ণটাই ওর নিজের ক্রেডিট। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। উনি খুব সুন্দর বললেন এই কথাটা, যে একজন শিক্ষক হিসাবে শিক্ষকের কাজ হলো শুধু পথ দেখানো। একদমই তাই, সত্যিই একটা শিক্ষক শুধুমাত্র পথ প্রদর্শক হিসাবে কাজ করবে, কিন্তু নিজেকে পড়তে হবে এবং নিজেকে শিখতে হবে, নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি করতে পারবো, এবং স্যারের মুখ উজ্জ্বল করবো। বর্ষা বেরা সেটাই করে দেখিয়েছে। তো আমাদের সঙ্গে এতক্ষণ বর্ষা বেরা ছিলেন, ওনার জীবনের গল্প শুনলাম, এবং যারা মানে এইসব খেলাধুলা বা এসব জীবনে কিছু বড় কিছু করতে যাচ্ছে তাদের জন্য খুব বড় অনুপ্রেরণা এটা। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমরা পরের আরও অনেক ভিডিও নিয়ে আসবো প্রশ্ন চিহ্নে, এবং আমরা প্রশ্ন করবো এবং সত্য খোঁজার চেষ্টা করবো। ধন্যবাদ। পেয়ে গেছি বর্ষা বেরার ভাইকে। কি নাম? নমস্কার। পবন কুমার বেলা। পবন কুমার বেরা, কোন ক্লাস? ইউকেজি। ইউকেজি, কোন স্কুল? সাউথ পয়েন্ট ইনস্টিটিউট। আচ্ছা, ভাই বোনে মারামারি হয়? কে মারে বেশি? আমি বেশি মারি, একদিন মেরেছে লাল হয়ে গেছে। একদম একদম মেরে লাল করে দিয়েছে। যাই হোক, যেটা সব ভাই। আমি একে মেরেছিলাম, নাকে কিনতে পেরেছি। হেই রে। এটা অনেক দিন। ভাই বোনে এরকম মানে হয়, সেটা সব ফ্যামিলিতে। সব ফ্যামিলিতে হয় ঠিকই, কিন্তু মানে যেটা আমি মেন বিষয়, এটা কিন্তু রাখবে, কাটবে না, এটা দেবে। আসলে ভুল করবে ও, মার খাবো আমি, জিনিসটা হয়। একটা কাঁচের গ্লাস লিটলি হোল এই সামনেই, কাঁচের গ্লাস ফেলেছে,
এই কিন্তু এর দোষটা কিন্তু মা দেখলো না, সে মানে ঘুরে গিয়ে মাকে গিয়ে বলে দিল যে মা জানো দিদি ওটা ফেলেছে, ওকে কিছু গিয়ে করো, দিয়ে দিল ফটাফট করে আমাকে অথচ আমি কিছুই জানি না বিষয়টা। মানে এটা অনেকটা মানে হয়ে থাকে যখন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় তখন দেখা যায় বড় গাড়ির দোষ হয়, তো সেই রকমই বড় কিন্তু, বড় দোষ। একে কিছু বলে না কারণ এর একটা প্রবলেম আছে। আচ্ছা, কি প্রবলেম আছে? এর পটির মলদার ছিল না, এ যখন হয়েছিল তখন এরকম যে হাতে যে এরকম চামড়া ওর পিছনটা ঠিক এরকম ছিল, ওটা কেটে অপারেশন করে ওর সামনের দিকে দাঁড় করে, সামনে মানে পেট দিয়ে আগে পটি করতো, সেখান থেকে বাইপাস করে পিছন দিক দিয়ে এখন মানে অটোমেটিক ওর পটি হয়, ও মেহসুস করতে পারে না, ওকে সবসময় কন্টিনিউ হাগিস পরে থাকতে হয়, এখনো পড়ে আছে এবং ডাক্তার বলেছে যে ও যত বড় হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার সেটা উপরবেলা জানি, এবার আমাদের হাতে নেই। আমরা এতক্ষণ শুনছিলাম বর্ষাবেলার জীবনের কাহিনী, কিন্তু মানে এখন এই কথা শুনে মনে হচ্ছে মানে এইটাও কম বড় স্ট্রাগল নয়, মানে এই ফ্যামিলির জন্য এটা বিশাল বড় স্ট্রাগল। আর অনেক তিনটে অপারেশন এই বয়সে হয়েছে, তো এটা কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। মানে যাক, এটাই থাকবে, প্রার্থনা থাকবে যেন ও সুস্থ হয়ে যায়। তো সকলেই প্রার্থনা করবেন এর জন্য, যেন বড় হতে পারে এবং বড় হয়ে বর্ষাবেলার মতো দেশের মানে মুখ উজ্জ্বল করতে পারে। আচ্ছা, এই আমরা পেয়ে গেছি মাসিমাকে, বর্ষাবেলার মা, যে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর কি। আর বর্ষাবেলার যেই অবদান, এই যে কৃতিত্ব, তার পেছনে অনেক অবদান মাসিমার।